আগে জানতাম কথা বলা শিখতে হয়, কিন্তু এখন বুঝি চুপ থাকা শিখতে হয়। এটা একটু কনফিউজিং মনে হলেও বাস্তবতা আসলে এটাই যে কথা বলা শেখার চেয়ে চুপ থাকা শেখা এটা বেশি জরুরি। কেন বেশি জরুরি আমি যখন এই জিনিসটা ব্যাখ্যা করে ইতিহাস থেকে বিভিন্ন উদাহরণ দিয়ে বলবো, তখন আশা করি আপনাদের কাছে এটা ক্লিয়ার হবে। কথা বলা যেমন প্রয়োজন, তেমনি চুপ থাকাও প্রয়োজন। কোন জায়গাতে কথা বলতে হবে আর কোন জায়গাতে চুপ থাকতে হবে এটা খুবই জরুরি। কথা না বলে চুপ থাকার জন্য যতটুকু ক্ষতি হয়, কথা বলার জন্যে ক্ষতির পরিমাণ অনেক বেশি। ইতিহাসে তার অসংখ্য উদাহরণ আছে। শুধুমাত্র কথা বলার জন্য একটা মানুষের জীবন শেষ হয়ে যেতে পারে, একটা জনপদ শেষ হয়ে যেতে পারে। 1825 সালে রাশিয়ায় ক্ষমতায় বসে জার প্রথম নিকোলাস ক্ষমতায় বসার পরে তখন রাশিয়াতে লিবারেলদের একটা বিদ্রোহ হয় এবং বিদ্রোহটা বেশ বড় আকার ধারণ করে। তখন প্রথম নিকোলাস এই বিদ্রোহটাকে খুব শক্ত হাতে দমন করে এবং এর কারণে লিবারেলদের মধ্যে যে নেতা ছিল, প্রথম সারির যে নেতা ছিল রাইলভি, তাকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পরে তার মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। এখন রাইলভিকে যখন ফাঁসির মঞ্চে নেওয়া হয়, তার গলায় দড়ি পরানোর পরে যখন পাটাতন সরিয়ে নেওয়া হয়, তখন কি হয়, দড়ি ছিঁড়ে রাইলভি নিচে পড়ে যায়। এখন দড়ি ছিঁড়ে রাইলভি যখন নিচে পড়ে যায়, তখন এই 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 ঘটনাটাকে একটু অলৌকিকভাবে দেখা হয় এবং সেই সময় ট্রেন্ড ছিল বা প্রচলন ছিল যে যদি কেউ এইভাবে ফাঁসির কাষ্ঠ থেকে বেঁচে যায় তখন তাকে মুক্তি দেওয়া হয়। তো এই সময়ে রাইলভি যখন দড়ি ছিঁড়ে নিচে পড়ে যায়, এরপরে সে উঠে তার গা হাত পা ধুলা থেকে ঝেড়ে মুছে তখন বলে যে দেখো, রাশিয়ানরা একটা ফাঁসির দড়ি পর্যন্ত ঠিকমতো বানাতে পারে না, এরা তাহলে আমাদের আর কি শাসন করবে। রাইলভি এই কথাটা খুব ঔদ্ধত্যের সাথে বলে। পরবর্তীতে যখন প্রথম নিকোলাসের কাছে তার দূত সংবাদ পাঠায় যে এরকম একটা অলৌকিক ঘটনা ঘটছে, ফাঁসির মঞ্চ থেকে রাইলভি দড়ি ছিঁড়ে পড়ে গেছে, তো প্রথম নিকোলাস তাকে ক্ষমার সিদ্ধান্ত নেয়, কারণ তখনকার প্রচলিত নীতি অনুযায়ী এটাই হয়ে থাকে। কিন্তু প্রথম নিকোলাস তখন তার দূতকে জিজ্ঞাসা করে যে আচ্ছা, রাইলভি কি এরপরে কোনো কিছু বলেছে কিনা, কোনো নিউজ বা মেসেজ দিয়েছে কিনা। তখন তার দূত তাকে বলে যে হ্যাঁ, রাইলভি বলেছে যে রাশিয়ানরা ঠিকমতো একটা ফাঁসির দড়িও বানাতে পারে না, এরা আমাদেরকে কি শাসন করবে। তো তখন প্রথম নিকোলাস তার দূতকে শান্ত স্বরে বলে আচ্ছা ঠিক আছে, তাহলে রাইলভিকে আমরা মিথ্যা প্রমাণ করব। পরের দিনে আবার রাইলভিকে ফাঁসি দেওয়া হয়, কিন্তু সেদিন আর দড়ি ছিঁড়ে পড়ে না এবং রাইলভি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তাহলে দেখেন, একটা কথার জন্য একটা মানুষের প্রাণ চলে গেল। রাইলভি যদি তখন এই কথাটা না বলতো, তাহলে কিন্তু প্রথম নিকোলাস এই এই সিদ্ধান্ত নিত না, তাকে ক্ষমা করা হতো। শুধুমাত্র কথা বলার জন্যে বা অতিরিক্ত কথা বলার জন্যে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। তাহলে কথার দ্বারা কি ধরনের সমস্যা হতে পারে এটা আপনারা বুঝতে পারছেন। এখন এটা তো গেল শুধু একটা ব্যক্তি পর্যায়ে। একটা কথার জন্য একটা জনপদ এবং লক্ষ লক্ষ মানুষের প্রাণনাশ হতে পারে, সেই উদাহরণ এখন আপনাদেরকে দিব। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ঘটনা, 1945 সাল। 1945 সালে আমেরিকা প্রথমে পারমাণবিক বোমা নিক্ষেপ করে জাপানের হিরোশিমাতে। তখন জাপানের জেনারেল ছিলেন করেচিকা আনামি। জাপানকে আমরা আসলে এখন যেভাবে ভদ্র এবং সভ্য দেখছি, জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এরকম ছিল না। তারা যথেষ্ট উগ্র এবং আক্রমণাত্মক ছিল। জাপান আমেরিকার পার্ল হারবারে অ্যাটাক করে, এরপরে আমেরিকা তার হিরোশিমাতে পারমাণবিক বোমা নিক্ষেপ করে। 1945 সালের 6ই আগস্ট হিরোশিমাতে পারমাণবিক বোমা নিক্ষেপ করে, যেটা লিটল বয় নামে পরিচিত। এই বোমা নিক্ষেপের পরে জাপানি জেনারেল করেচিকা আনামি তখন দম্ভের সাথে বলে যে আমার বিশ্বাস আমেরিকার কাছে একটা পারমাণবিক বোমই আছে। এখন এই কথাটার পরে আমেরিকার তৎকালীন যে প্রেসিডেন্ট ছিল ট্রুম্যান, এটা তখন আমেরিকাকে আঘাত করে বা এই কথাটা আসলে তাকে তাচ্ছিল্য করে বলা হয়। এর জন্য পরবর্তীতে কিন্তু 9ই আগস্ট আবার নাগাসাকিতে আরেকটা পারমাণবিক বোম আমেরিকা নিক্ষেপ করে, যেটা ফ্যাটম্যান নামে পরিচিত। তাহলে দেখেন, করেচিকা আনামি
শুধুমাত্র দম্ভ করে একটা কথা বলেছিল যে আমার বিশ্বাস আমেরিকাতে দ্বিতীয় আর কোনো পারমাণবিক বোমা নাই। এই একটা কথার জন্য পুরো নাগাসাকি শহর ধ্বংস হয়ে গেছে। করেচি কানামি যদি তখন এই কথাটা না বলতো তাহলে 9 আগস্ট নাগাসাকিতে আমেরিকা এই হামলাটা করতো না। একটা কথা একটা জনপদকে ধ্বংস করে দিয়েছে, লক্ষ্য করে দেখেন। তখন নাগাসাকিতে ফ্যাটম্যান অ্যাটাক করার পরে বা এই পারমাণবিক বোমা নিক্ষেপের পরে ইনস্ট্যান্ট তখন প্রায় 80,000 মানুষ মারা যায় এবং পরবর্তীতে এর তেজস্ক্রিয়তার প্রভাবে পরবর্তী 4 মাসের মধ্যে আরও প্রায় 60,000 মানুষ মারা যায়। তাহলে টোটাল মোটামুটি 1,40,000 মানুষ মারা যায় নাগাসাকিতে শুধুমাত্র করেচি কানামির একটা কথার জন্য। তাহলে দেখেন কিভাবে কথা মানুষকে ধ্বংস করে দেয়। এজন্যই আমি শুরুতে বলেছিলাম যে কথা বলা শিখতে যেমন হয় এর পাশাপাশি চুপ থাকাও শিখতে হয়। এর পরিণতি দেখেন, এরপরে 1945 সালের 14 আগস্ট করেচি কানামি একটা চিরকুটে লিখে যান, মানে উনি আত্মহত্যা করেন এবং একটা চিরকুটে লিখে যান, আমার আত্মহননের মধ্য দিয়ে আমি এই সাম্রাজ্যের কাছে ক্ষমা চেয়ে গেলাম। পরিণতিটা কত ভয়ঙ্কর হয়ে যায় একটা কথার দ্বারা, এটা তার উদাহরণ। ইতিহাসের একটা মজার বিষয় হচ্ছে যে ইতিহাস আপনি যদি দেখে আসেন আপনি সব উত্তর এখানে পাবেন, ইতিহাসে সব কিছুরই উত্তর রয়ে গেছে। এখন আমাদের সমস্যা হচ্ছে যে আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না, এটাই ইতিহাসের বড় শিক্ষা। তাহলে আমরা বুঝতে পারছি যে চুপ থাকা কত জরুরি। আমাদের ধর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলছেন যে চুপ থাকলো সে নাজাত পেল। নাজাত পেল মানে কি? সে মুক্তি পেল। তাহলে চুপ থাকা খুব ইম্পর্ট্যান্ট। কারণ ভুল কথা ভুল সময়ে এবং ভুল জায়গাতে যদি আপনি বলেন আপনাকে এর জন্য চরম খেসারত দিতে হবে। ইতিহাস থেকে আমি কিন্তু এর প্রমাণ দিলাম, 2টা ঘটনা উপস্থাপন করছি ইতিহাস থেকে। তাহলে আমাদের কথা খুবই মূল্যবান সম্পদ, আমরা এই মূল্যবান সম্পদকে রক্ষণাবেক্ষণ করব এবং এই কথাকে আমরা বুঝে শুনে তারপরে বলবো, এবং কোথায় চুপ থাকতে হয় এবং কথা বলতে হয় এই জিনিসটাও আশা করি শিখব। তো আশা করি এই ইতিহাসের শিক্ষাটা আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ।